আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস আমি পদ্মজা, দ্বিতীয় খণ্ড, পর্ব ৭। আমির ছুরিটা চেয়ারের উপর রেখে গায়ের জ্যাকেট খুলে মেঝেতে ফেলল। খলিল নিঃশব্দে যতটা সম্ভব দ্রুত জায়গা ছেড়ে চলে গেলেন। মজিদের মুখে স্পষ্ট বিরক্তির ছাপ, চোখ মুখ কুঁচকে গেছে। শফিকের মৃত্যু মানে তাদের দলের একজন দক্ষ সহযোগী কমে যাওয়া। ব্যাপারটা মনে পীড়া জাগাচ্ছে। পদ্মজাকে মজিদ কখনোই পছন্দ করেননি। তার সৌন্দর্যের আড়ালে তিনি দেখতে পান এক তীব্র দাবানলের পূর্বাভাস, এক অগ্নিস্ফুলিঙ্গ যা আমিরকে ধ্বংস করে তাদের সবাইকে ছারখার করে দিবে। এই মুহূর্তে আমিরকে কিছু বোঝানোর চেষ্টা করাও অর্থহীন। মজিদ মনে মনে স্থির করলেন, পরে উপযুক্ত সময় মতো ছেলের সঙ্গে কথা বলবেন। মাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে তিনিও নিঃশব্দে সরে পড়লেন। আমির রক্তমাখা শার্ট খুলে হাত মুখ মুছল, তারপর ধীর পদক্ষেপে এগিয়ে গেল পদ্মজার দিকে। পদ্মজা আমিরের দিকে তাকানোর সাহসও পাচ্ছে না। শফিকের হত্যার দৃশ্য বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। ভয় হচ্ছে, এই বুঝি আমির তার চোখ দুটো। নিঃশব্দে অশ্রু ঝরাচ্ছে পদ্মজার চোখ থেকে। আমির তাকে স্পর্শ করতেই সে সরে যাওয়ার চেষ্টা করল। মুহূর্তের জন্য থমকালো আমির, তারপর জোর করে পদ্মজাকে টেনে বসালো। হাত পায়ের বাঁধন খুলে দিতেই ভীত বিড়াল ছানার মতো বিছানার এক কোণে গিয়ে আশ্রয় নিল পদ্মজা। সে স্থির হতে পারছে না। তার মন শরীর ভীষণভাবে বিক্ষুব্ধ, মানসিকভাবে ভেঙে পড়েছে। আমির দীর্ঘক্ষণ নীরবে দাঁড়িয়ে পদ্মজার ভীতি লক্ষ্য করল, তারপর ডাকল, পদ্মজা। হাঁটুতে মুখ গুজে রইল পদ্মজা। আমিরের ডাকে সাড়া দিল না। কণ্ঠ উঁচু করল আমির, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে কিছু করব না। পদ্মজার শরীর থরথর করে কাঁপছে। আমির ধৈর্য হারিয়ে বিছানায় উঠে এলো, জোর করে টেনে নামালো পদ্মজাকে। ধমক দিয়ে তাকে কোলে তুলে নিয়ে চলে এলো অন্ধকারের চোখের চতুর্থ ঘরে। এই ঘরটা অন্যরকম, সাধারণ ঘরের মতো। পদ্মজাকে বিছানায় রাখতেই সে প্রাণপণে আমিরকে ঠেলে সরাতে চাইল। আমির এক চুলও নড়ল না। পদ্মজার চোখে আমির আর স্বামী নয়, এক ভয়ঙ্কর দানব। সে মুক্তির জন্য ছটফট করতে লাগলো। আমির যত শান্ত করার চেষ্টা করছে, তত পদ্মজা অস্থির হয়ে উঠেছে। তার অন্তরাত্মা কাঁদে, মা, মাগো, মুক্তি দাও, তোমার কাছে নিয়ে যাও। ভয়ে তার শরীর হিমশীতল, কাঁদছে বাঁধ ভাঙা নদীর মতো। আর পারল না আমির, ভেঙে পড়ল তার ধৈর্যের বাঁধ। গর্জে উঠল সে, কান্না থামাও, থামাও বলছি। পদ্মজা কান্না সামলাতে চেষ্টা করে ভীত চোখে তাকালো। তখন দরজায় করাঘাত করলো কেউ। আমির দরজা খুলে দেখল আরবিদ হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, তাতে পদ্মজার প্রয়োজনীয় জিনিসপত্র। রাতে যখন সে বাইরে বের হয়েছিল, দেখলো বাইরের লতিফা দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে বিরক্তির ছায়া নেমে এলো চেহারায়। এখানে কেন এসেছিস? লতিফা ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, খালাম্মা পাঠাইছে পদ্মর খোঁজ নিতে। আমিরের মুখের কঠোরতা একটুও কমল না। নির্লিপ্ত ভঙ্গিতে সে বলল, পদ্মজা ভালো আছে। লতিফা ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই আমির পিছন থেকে ডাক দিয়ে বলল, ফজরের আগে পদ্মজার জামাকাপড় নিয়ে এখানে অপেক্ষা করবি। লতিফা অনুগত দাসীর মতো আদেশ পালন করছে। পদ্মজার জামাকাপড় দিয়ে গেছে আরবিদের কাছে। আমির ব্যাগ নিয়ে দরজা লাগিয়ে দিল। শাড়ি ব্লাউজ বের করে বিছানার ওপর রেখে বলল, শাড়ি পাল্টে নাও, রক্ত লেগে গেছে। তার কণ্ঠস্বর শান্ত, স্বাভাবিক। কিছুক্ষণ আগের তুমুল ঝড়ের কোনো চিন্তাই নেই মুখে। পদ্মজার প্রতিক্রিয়ার অপেক্ষায় চুপচাপ দাঁড়িয়ে রইল সে। পদ্মজা একেবারে নিশ্চুপ, যেন ঝড়ের পর শান্ত সমুদ্রের ঢেউগুলো ধীরে ধীরে থেমে যাচ্ছে। তার ফোঁপানি আর শোনা যাচ্ছে না। গালের ক্ষতস্থান থেকে রক্তের সরু ধারা এখনও গড়িয়ে পড়ছে। আমির তুলোর টুকরো হাতে এগিয়ে এলো, কিছুটা তুলো বিছানার পাশে রাখলো, বাকি অংশ দিয়ে গালের রক্ত মোছার জন্য পদ্মজার হাত ধরল। সেই স্পর্শে পদ্মজা আগুনে হাত পোড়ার মতো চমকে উঠল। তৎক্ষণাৎ পিছু হটে গিয়ে আতঙ্ক আর অবিশ্বাস মাখা দৃষ্টিতে তাকালো। রুক্ষ সুরে বলল, দূরে থাকুন, রক্ত ঝরছে তো। আমারটা আমি নিজেই দেখে নিতে পারবো। সে দ্রুত বিছানা থেকে তুলোটুকু নিয়ে গালের ক্ষতে চেপে ধরল। আমির অসহায় বোধ করল। পদ্মজার সঙ্গে এই মুহূর্তে তর্ক করার সাহস কিংবা ইচ্ছে কোনোটাই নেই। তাই চুপচাপ বিছানা থেকে সরে গিয়ে ঘরের কোণে রাখা কাঠের চেয়ারে ধীরে ধীরে বসে পড়ল।
পদ্মজা মেহগনি কাঠের পালঙ্কে নিজের শরীর গুটিয়ে বসে আছে। চোখ থেকে টপ টপ করে পড়া অশ্রু মুছতেও ভুলে গেছে সে। তার বুক চিরে আসা চাপা কান্নার শব্দ নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলল। আমির কথা বলার জন্য মুখ খুলল, কিছুই বলতে পারল না। অপরাধ বোধের ভার তার সমস্ত শক্তি কেড়ে নিয়েছে। একবার নয়, কয়েকবার চেষ্টা করেও শব্দ বের করতে পারল না। শেষমেশে গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে বলল, কি করবে ভেবে পাচ্ছ না? নিজেকে অসহায় লাগছে। পদ্মজা প্রথমে কোনো প্রতিক্রিয়া দিল না। তারপর হঠাৎ চোখ তুলে এমন এক দৃষ্টিতে তাকালো যেন তার হৃদয়ের সমস্ত তিক্ততা ছুঁড়ে দিচ্ছে আমিরের দিকে। ঠোঁটের কোণে বিদ্রূপ এনে বলল, আনন্দ হচ্ছে আপনার? আমির বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আনন্দ হওয়ার কি আছে? কিছু নেই? না। লোকটাকে খুন করে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছেন? সেই চেষ্টা করে কি তোমার কাছে ভালো হতে পেরেছি? প্রশ্নটা ধাক্কা দিল পদ্মজার অন্তরে। কিছুক্ষণ নীরব থেকে ভেতরের ঝড় শান্ত করার চেষ্টা করল। তারপর ধীরে ধীরে উত্তর দিল, আপনি আমার মাকে খুন করতে চেয়েছেন। আমাকে একটার পর একটা মিথ্যে বলেছেন। অন্যদের প্রতি নৃশংস আচরণের কথা না হয় বাদই দিলাম, তারপরও আমি আপনাকে ভালো মনে করব? আমি নিজের কথার ফাঁদে নিজেই পড়ে গেছে, এমনভাবে বলল। সেটাই তো বললাম। পদ্মজা মুখ ফিরিয়ে নিল। আমিরের দিকে তাকানোটাও তার অসহ্য ঠেকছে। হঠাৎ সন্দেহ জাগলো আমিরের মনে। এসব কে বলেছে? যেই বললুক, মিথ্যে তো বলেনি। রিদওয়ান? সত্যি তো? আমির নীরব রইল, উত্তর দেওয়ার মতো ভাষা খুঁজে পেল না। পদ্মজা তখন নিজের সঙ্গে কথা বলছে এমনভাবে বলল, আমার নিজেকে নর্দমার কীট মনে হচ্ছে। আপনার মতো একটা মানুষের সঙ্গে এতদিন বসবাস করেছি, এক বিছানায় থেকেছি। ধিক্কার আমার ওপর, ধিক্কার আমার দেহের ওপর। গোসল করে পরিষ্কার হয়ে যাও। মজা করছেন? না। আমিরের উত্তর সংক্ষিপ্ত কিন্তু গম্ভীর। পদ্মজা সমস্ত ক্ষোভ উগরে দিল। তারপর তো ঠিকই ছুবেন, জোর করে অপবিত্র করে দিবেন। পুরুষ তো আপনি, পেরে উঠবে না কোনো নারী। নারী তো ভোগের জিনিস, ভোগ করে ফেলে দেওয়ার জিনিস। আমিরের কপালে ভাঁজ পড়ল, প্রশ্ন করল, কবে তোমাকে জোর করেছি? পদ্মজা তীক্ষ্ণ স্বরে জবাব দিল, আপনাকে ভালো মানুষ ভেবে, স্বামী ভেবে কখনো জোর করার সুযোগ দিইনি। ভালোবেসে না? পদ্মজার চোখে অভিমানের অশ্রু জমল। দয়া করে ভালোবাসার নাম মুখে আনবেন না। আপনার চোখে আমি কি? একটা সুন্দর পুতুল, যাকে সাজিয়ে গুজিয়ে নিজের ঘরে সাজিয়ে রাখা যায়। এই রূপ না থাকলে কি এক মুহূর্ত আমাকে আপনার পাশে রাখতেন? রূপ নিয়ে অহংকার করছো? পাগল হয়ে গেছো তুমি? পদ্মজা উত্তেজিত হয়ে উঠল। হ্যাঁ, পাগল হয়েছি। আপনি তো নিজের ভাই রিদওয়ানের মনোরঞ্জনের জন্য আমাকে আনতে গিয়েছিলেন। নিজের স্ত্রীকে অন্যের ভোগ্যপণ্য বানাতে চেয়েছিলেন। আমির হাসল। হাসিটা ঠোঁট পেরিয়ে চোখ অবধি পৌঁছে গেল। বলল, তখন তুমি আমার স্ত্রী ছিলে নাকি? মনে তো পড়ে না? আমার যতটুকু মনে আছে, তোমাকে দেখার পরই তো বিয়ে করেছি। তার হাসি পদ্মজার রাগকে আরও উস্কে দিল। আমার এই সুন্দর মুখ না থাকলে আমার জায়গা কি আপনার বিলাসবহুল বাড়িতে হতো, স্থায়ী রক্ষিতা হিসেবে? এবার সত্যিই বিরক্ত হয়ে উঠল আমির। সে কঠোর স্বরে বলল, তোমার মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো? তোমার সঙ্গে এমন কথাবার্তা যায় না। আপনি তো আমাকে আমার জায়গায় থাকতে দিলেন না। আমাকে এখন আপনার স্তরেই নামতে হবে, নয়তো বাঁচব কী করে? কয়দিন পর তো আমার বোনদের ওপরও আপনার হাত পড়বে। ব্যবসায় টান পড়েছে তো। আমির কথা বলতে যাচ্ছিল। পদ্মজা তার কথা কেড়ে নিয়ে বলল, জানি আমি, কিন্তু সেই নিয়ম ভেঙে আপনি আমাকে ঠিকই তুলে আনতে গিয়েছিলেন। মেয়ের প্রয়োজনে আমার বোনদের ওপর হাত দেবেন না, তার কোনো নিশ্চয়তা আছে? আপনি তো আমার মাকেই খুন করতে চেয়েছিলেন। আমিরের চোখে মুহূর্তের জন্য অপরাধবোধের ছায়া দেখা গেল। পরক্ষণে সে কঠোর হয়ে বলল, তোমার বোনদের ওপর কখনো কোনো আক্রমণ আসবে না। তুমি খুব বেশি কথা বলছো। শরীরের শক্তি দিয়ে তো পেরে উঠি না, তাই কথা বলে মাথা খাচ্ছ? পদ্মজা কাপা গলায় বলল, আপনার মরে যেতে ইচ্ছে করে না? এত খারাপ কাজ করার পরও নিজেকে ক্লান্ত মনে হয় না? মনে হয় না এইবার থামা উচিত? যথেষ্ট কথা হয়েছে, এখন গোসল করে খেয়ে নাও, তারপর আমাকে সুযোগ দাও। পদ্মজা বিস্মিত চোখে তাকালো। কিসের সুযোগ? তোমাকে বাধার। আমাকে বেরোতে হবে। পদ্মজা অন্যদিকে মুখ ফিরিয়ে বসল।
সে সমস্ত অস্তিত্ব দিয়ে আমিরের নির্দেশ অমান্য করার চেষ্টা করছে। মানুষটার প্রতি একটা গভীর বিতৃষ্ণা জমে উঠেছে মনে। আবার তার নৃশংসতা দেখে প্রতিরোধের সাহসটাও মিইয়ে গেছে। সে বুঝতে পারছে প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলতে হবে, নয়তো এই বিষাক্ত জাল থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে না। আমির পদ্মজার হাত চেপে ধরে বলল, গোসলে যাও। যন্ত্রণায় কুঁকড়ে উঠল পদ্মজা। ছাড়ুন। হাতের চাপ আরও বাড়িয়ে দিল। গোসলে যাও, তারপর খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে আমাকে ধ্বংস করার নতুন পরিকল্পনা করো। এত নাটক কেন করছেন? আপনার এই ভণ্ডামি আমি আর সহ্য করতে পারছি না। নাটক তো তুমিও করছো। এমন কথাবার্তা, এই আচরণ, এসব তো তোমার সঙ্গে যায় না। পদ্মজা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলল, উফ, ছাড়ুন আমাকে। আমাকে বাধ্য করো না তোমাকে জোর করে গোসল করাতে। পদ্মজার চোখ বিস্ফারিত হয়ে উঠল। সে দাঁত কিরমির করে বলল, তাহলে আমি এখনই মরে যাব। তাই তো বলছি, নিজেই যাও। আমি আপনার কোনো কথাই শুনবো না। আমার হাতের মার খুব কঠিন, এখনও নরম আছি, নরম থাকতে দাও। পদ্মজা তীব্র ব্যঙ্গের সুরে বলল, অন্যকে দিয়ে মেরেছেন, এবার নিজের হাত লাগানোটাই বাকি। মেরে ফেলুন না, এখনই শেষ করে দিন। আমি কাউকে মারতে বলিনি, কিন্তু এভাবে চললে আমার হাতে তোমাকে কঠিন আঘাত পেতে হবে। আমি জানি একদিন আপনার হাতেই আমার মৃত্যু হবে। তাহলে এখন কেন এই ভণ্ডতায়া দেখাচ্ছেন? কেন এই মিথ্যা অভিনয়? পদ্মজা, আমার সময় ফুরিয়ে আসছে। এই মুহূর্তগুলো আমার কাছে অমূল্য। দুদিন ধরে ঘুমাতে পারিনি, মাথা বিগড়ে যাচ্ছে। আমার কথা শোনো। কথার উত্তর খুঁজে না পেয়ে আমিরের মুখে থুতু ছুঁড়ে মারল পদ্মজা। এমন আচরণে হতভম্ব হয়ে গেল আমির। অপমানের গাঢ় রং তার মুখে ছড়িয়ে পড়ল। চোখে মুখে ক্ষোভের আগুন দপদপ করতে থাকলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে গভীর একটা শ্বাস নিয়ে নিজেকে স্থির করলো। তারপর পদ্মজাকে জোর করে বিছানা থেকে টেনে নামালো। পদ্মজা ছটফট করলো, বাধা দেওয়ার চেষ্টা করলো। আমির তাতে কর্ণপাত করলো না। তার কণ্ঠ ছিল দৃঢ়, ভারী, যেন চূড়ান্ত নির্দেশ দিচ্ছে। গোসলে যাও। গায়ের জোর দেখাচ্ছেন? দেখাচ্ছি। নির্লিপ্ত স্বরে মেনে নিল আমির। 6 বছর তো জড়ি দেখিয়েছেন, তোমার সম্মতিতে। পদ্মজার চোখ ক্রোধে দপদপ করছিল। সেই অবস্থাতেই আমিরের শেষ কথাতে কোথাও যেন চেনা মানুষটাকে খুঁজে পেল সে। আমিরের গভীর চোখ দুটো তার মনে কত শত স্মৃতি উস্কে দিল। অভিমান, আনন্দ, ভালোবাসায় সেই পুরনো দিনগুলো। পদ্মজা থমকে গেল। তার চোখে মুখে ঘৃণার যে প্রাচীর এতক্ষণ দৃশ্যমান ছিল, তা মুহূর্তে কোথাও যেন ম্লান হয়ে গেল। আমিরের চেনা নিঃশ্বাসের উষ্ণতা আর চোখের গভীরতা তাকে একটানে নিয়ে গেল সেই দিনগুলোতে, যখন এই মানুষটাই ছিল তার পৃথিবী। পদ্মজার ভেতরে কিছু একটা ভেঙে পড়ল। ঘৃণার মোটা দেয়াল গুড়িয়ে গিয়ে ভালোবাসার সেই পুরনো স্রোত বেরিয়ে এলো। তার মনে হলো সেই আমির আজও তার সামনে দাঁড়িয়ে আছে, যার জন্য এক সময় নিজের সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত ছিল সে। তখনই কানে ভেসে এলো রিদওয়ানের কথাগুলো, ভেসে এলো মেয়েদের আর্তচিৎকার। চোখের সামনে জমে থাকা রঙিন পর্দাটা মুহূর্তেই হটে গেল। সব কিছু পরিষ্কার হয়ে উঠল। বাস্তবতার নির্মম চেহারা তার সামনে স্পষ্ট হয়ে ধরা দিল। পদ্মজা গলা নামিয়ে চাপা স্বরে বলল, শেষ অবধি আমি পদ্মজাই থাকবো। পারবে না, আমার সঙ্গে তুমি পারবে না। গায়ের জোরে, বুদ্ধির খেলায় আমার সঙ্গে পারবে এমন কেউ জন্মেছে সেটা আমি বিশ্বাস করি না। তবে তবে কোনো অনুভূতির জন্মালে জন্মাতে পারে। অনুভূতির অদৃশ্য ধারকে তলোয়ারকেও হার মানায়। মানুষের হৃদয়ের গহীন গভীরে লুকিয়ে থাকা অনুভূতি কি সত্যিই কারোর পতনের কারণ হতে পারে? তবে কি সেই মর্মভেদী অনুভূতির সন্ধান পাবে পদ্মজা, যে অনুভূতির স্পর্শে আমিরের সাম্রাজ্য হবে ধ্বংসস্তূপে পরিণত, যার আঘাতে সে হবে মৃত্যুর দ্বারপ্রান্তে নিক্ষিপ্ত? 2 শতাব্দীর পাপের অবসান ঘটবে এক মুহূর্তে, আর আমিরের প্রিয় পদ্মবতী রূপান্তরিত হবে শুধু পদ্মজায়, যে স্বাধীন, অনন্য, অপরাজেয়।